দত্তপাড়া টিএন একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দত্তপাড়া টিএন একাডেমি অনলাইন ক্লাস চালু করেছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস আপলোড করেছি। এখনো আমাদের কার্যক্রম প্রত্যেকদিন চলছে। প্রত্যেক শ্রেণী শিক্ষক রুটিন মাফিক তার শ্রেণীকক্ষে পাঠদান করে যাচ্ছে। আমরা মূলত এই কার্যক্রমটি চালু করছি বিগত 7 মাস যাবৎ সারা বিশ্ব কোভিড-19 দ্বারা আক্রান্ত। মানুষ আতঙ্কিত, কিছুটা হলেও আতঙ্ক চলে গেছে, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে। কিন্তু বিদ্যালয়গুলো এখন পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে ক্লাস শুরু করতে পারছি না। এটা কর্তৃপক্ষের বা উপরে সরকারি মহলের চিন্তা চেতনার উপর নির্ভর করে। যখন ক্লাস শুরু হবে আমরা ক্লাস চালু করে দেব। এখন আমরা অনলাইন ক্লাসে তোমাদের পাঠ্য বিষয়ের উপরে যার যার শ্রেণী শিক্ষক সে ক্লাসে পাঠদান করবেন। আশা করি তোমরা সবাই আমাদের এই অনলাইন ক্লাসগুলো শুনবে এবং সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের 10ম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের 4র্থ অধ্যায় থেকে পর্যায় সারণী নিয়ে আমি আজকের ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায় সারণী ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসায়ন বিজ্ঞানের এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ, কোনো কর্মে বাদ দিয়ে রসায়ন বিজ্ঞানে একটি সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব না। এজন্য পর্যায় সারণী অধ্যায়টার উপর আমি বেশি জোর দিয়েছি এবং সেভাবে তোমরা তোমাদের ক্লাস অনলাইন ক্লাসের সামনে বসে খাতা এবং কলম নিয়ে বসো। আমি আমার অভিজ্ঞতার আলোকে যাকে সংক্ষিপ্ত আকারে তোমাদের এই পর্যায়গুলি সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি পর্যায় সারণী সম্পর্কে ধারণা দিতে যাই, তাহলে পর্যায় সারণীর ইতিহাস জানতে হবে, এর পটভূমি জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আমি যদি পর্যায় সারণীর উৎস সম্পর্কে না জানি, তাহলে আমার এই পর্যায় সারণী সম্পর্কে সঠিক ধারণা আমরা নিতে পারবো না, অর্জন করতে পারবো না। এজন্য আমাদের ইতিহাসটি জানতে পারলে আমাদের পর্যায় সারণী সম্পর্কে সঠিক একটি ধারণা পাবো। আমি সংক্ষেপে তোমাদের এই পর্যায় সারণীর ইতিহাসটি আমি ধারণা দিচ্ছি তোমাদের। তোমরা যদিও তোমাদের বইতে আছে, আমার এই ধারণা নিয়ে তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে পড়ো, তাহলে তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমেই 1789 সালে ল্যাবোসিয়ে অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কতগুলো মৌল নিয়ে তিনি 2টি ভাগে ভাগ করলেন, ধাতু এবং অধাতু। 1829 সালে ডোবেরাইনার নামক একজন রসায়ন বিজ্ঞানী তিনি তড়িৎ সূত্র আবিষ্কার করলেন। এখন আমরা জানব তড়িৎ সূত্রটি কি। তড়িৎ সূত্র হল মৌলসমূহকে পরপর সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের মধ্যে একটা ধর্মের মিল পাওয়া যায়। সেই ধর্মের মিলটা কিরকম? প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে এই যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, যে প্রাপ্ত পারমাণবিক ভর পাবো, সেটি হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। এটি হলো তড়িৎ সূত্র। আমি আবার বলছি, প্রথম এবং
তৃতীয় মোলের পারমাণবিক ভরের যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে যে প্রাপ্ত ভাগফল পাবো তাই হবে দ্বিতীয় মোলের পারমাণবিক ভর। এটি হলো ডোবের আইনের সূত্র, ত্রয়ী সূত্র। এরপর 1863 সালে জন নিউল্যান্ড তিনি অষ্টক সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হল মোলসমূহকে পর্যায়ক্রমে সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং অষ্টম মোলের মধ্যে একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর উপর ভিত্তি করেই তিনি অষ্টক সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটি আবিষ্কার করেন জন নিউল্যান্ড, তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। এরপর 1869 সালে মেন্ডেলিভ, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, তিনি পর্যায় সূত্রটি প্রদান করেন এবং সেই সূত্রটি হল মোলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজালে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পর্যায়ক্রমে একটা মিল বা আবর্তিত লক্ষ্য করা যায়। এটি হল মেন্ডেলিভের পর্যায় সূত্র। এরপর 1913 সালে মোসলে, একজন রসায়ন বিজ্ঞানী, তিনি এই পারমাণবিক ভর অনুসারে মোলসমূহকে সাজালে এর ভিতর কিছু তারতম্য বা বৈশিষ্ট্যের অমিল দেখা যায়। এই জন্য তিনি এই মোলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালেন এবং তিনি একটি সূত্র প্রদান করলেন। তিনি তার সূত্রটি হল এই মোলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে তার ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একটি মিল পাওয়া যায় এবং এটি বেশি স্বীকৃতি পেল এবং আস্থা পেল। এর উপর ভিত্তি করে মেন্ডেলিভ তার সূত্রটি সংশোধন করেন এবং তিনি বলেন যে মোলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে তার ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে যে পর্যায়বৃত্ত যে ধর্মটা, এটি পুরোপুরি মিলে যায় এবং এটাই সঠিক এবং এটি আধুনিক পর্যায় সারণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখানে কয়েকজন বৈজ্ঞানিকের নাম উল্লেখ করলাম এবং তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের চেষ্টা একদিনে হয়নি, এটা অনেক অনেক চেষ্টার ফলে আমরা যে একটা পর্যায় সারণী পেয়েছি, আধুনিক পর্যায় সারণী, একটি টেবিল আকার, ছক আকারে। এটি এই বৈজ্ঞানিকদের পরিশ্রমেরই ফল। পর্যায়ক্রমে এই সমস্ত বিজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন এবং যেটা আধুনিক পর্যায় সারণী হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ফলিত রসায়ন বা রসায়নের সংস্থা ইউপেক, যেটা একটা আন্তর্জাতিক সংস্থা, সেখান থেকে ইউপেক এর পূর্ণ শব্দ হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থা 118টি মোলকে পর্যায় সারণীতে স্থান দিয়েছেন। এভাবে আমরা পর্যায় সারণী সম্পর্কে একটি ধারণা পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশেই বোর্ডের সাথে মডার্ন পিরিয়ডিক টেবল অফ এলিমেন্টস দেওয়া আছে। এখানে এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, এই ছক যে মোলগুলো বিভিন্ন ভাবে অবস্থান করছে তার ইতিহাস। তোমরা এই বিষয়ে সুন্দরভাবে ধারণা নেবে এবং এটা অর্জন করবে এবং মনে রাখতে চেষ্টা করবে।
এখান থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক আসতে পারে, এখান থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, বস্তুত চিন্তন দক্ষতার প্রশ্ন আসতে পারে। যদি বিষয়বস্তু তোমার ধারণা থাকে তাহলে আমরা সহজেই এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে আমরা খুঁজে পাব। এখন আমি তোমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে সবচেয়ে সুবিধা হবে, তোমাদের সামনে যদি তোমরা বই নিয়ে বসো তাহলে বইতে পর্যায় সারণীর একটা চার্ট দেওয়া আছে, এটার সাথে আমার বোর্ডের সাথে যে টানানো ছক আছে এর সাথে যদি তোমরা মিলাও তাহলে তোমাদের পড়াটা অতি সহজ হবে। আমি এখন পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে ছকের মাধ্যমে প্রকাশ করছি, তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এই ছক দেখেই তোমরা বৈশিষ্ট্য বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আমার পাশে যে একটি মডার্ন পিরিয়ডিক টেবিল আছে, আধুনিক পর্যায় সারণীর একটা ছক আছে, এই ছক থেকে আমি বৈশিষ্ট্যগুলো আলাপ করছি পরে। আমরা দেখতে পাচ্ছি এই ছকে 7টি পর্যায় এবং 1 হইতে 18টি গ্রুপ রয়েছে। এখন আমার জানতে হবে, অনেকে পর্যায় এবং গ্রুপ এ সম্পর্কে মনে রাখতে পারো না, ধারণা তোমাদের অস্পষ্ট থেকে যায়, এই জন্য এটাকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর যে চার্টে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টিকে বলা হয় পর্যায়। অর্থাৎ পর্যায় কাকে বলে? পর্যায় হলো যে কতগুলো সারি, অনুভূমিক ভাবে কতগুলো সারি 1 থেকে 7 পর্যন্ত, এই অনুভূমিক সারিকে বলা হয় পর্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পর্যায় রয়েছে। 1 হতে 7 নম্বর এগুলোকে বলা হয় পর্যায়। এবং খারাপ যে উলম্ব রেখাগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 নম্বর পর্যন্ত যে উলম্ব যে খাড়া রেখাগুলো, এগুলোকে আমরা বলবো গ্রুপ। তাহলে আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। এখন আমরা দেখব যে তাহলে বলতে পারি আমরা 1 হইতে 18 নম্বর পর্যন্ত এই মোড়গুলো বিস্তৃত। এখন আমরা দেখব যে 1 নাম্বার গ্রুপে 2টি মোড় রয়েছে, একটি হাইড্রোজেন আর একটি হিলিয়াম। 2 এবং 3 নম্বর পর্যায়ে 8টি করে মোড় রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। তৃতীয় পর্যায়েও 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি করে মোড় রয়েছে। তাহলে কি পাইলাম? 1 নম্বর পর্যায়ে 2টি মোড় রয়েছে, 2 নম্বর পর্যায়ে 8টি মোড় রয়েছে, 3 নম্বর পর্যায়ে 8টি মোড় রয়েছে এবং 4 এবং 5 নম্বর পর্যায়ে 4 এবং 5 নম্বর পর্যায়ে 18টি করে মোড় রয়েছে। আমরা দেখি ছকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তেমনি ভাবে 5 নম্বর পর্যায়েও 18টি মোড় রয়েছে। 6 এবং 7 নম্বর পর্যায়ে সাত এবং 8 নম্বর পর্যায়ে এখানে
আছে 17টি, আর পর্যায় সারণীর নিচে আরো 2টি গ্রুপ রয়েছে। গ্রুপ দুটির একটি হলো ল্যান্থেনাইট এবং অন্য গ্রুপটি হলো অ্যাক্টিনাইট। ল্যান্থেনাইট গ্রুপে 15টি মূল রয়েছে, অ্যাক্টিনাইট গ্রুপেও অ্যাক্টিনাইট পর্যায়ে 15টি মূল রয়েছে এবং ল্যান্থেনাইট পর্যায়েও 15টি মূল রয়েছে। এবং আমরা বলতে পারি ল্যান্থেনাইট এখন তাহলে 6 এবং 7, এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট এটা 6 এবং 7-এরই একটি অংশ। তাহলে 6 এবং 7-এ আমরা পাই, এখানে পেয়েছি 17টা আর এখানে 15টা, মোট 6 এবং 7-এ 32টি করে মূল রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আরেকবার একটু বলি, তোমাদের আরো স্পষ্ট হয়ে যাবে। এই পর্যায় সারণী 1 নম্বর পর্যায়ে 2টি মূল, 2 এবং 3 নম্বরে 8টি করে, 4 এবং 5 নম্বরে 18টি করে মূল রয়েছে, 6 এবং 7 নম্বরে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইটে মোট 32টি করে মূল রয়েছে। এই 32টি করে মূলের মধ্যে আমরা দেখতে পাই এখানে 57 থেকে 71 নম্বরে যে 3 নম্বর গ্রুপে যে মূলগুলো রয়েছে, আর 7 নম্বর পর্যায়ে 3য় নম্বর গ্রুপে 89 থেকে 103, এই মোট 15টি মূল রয়েছে। এই মিলে 6 এবং 7-এ 32টি করে মূল রয়েছে। তাহলে আমরা এই পর্যায় সারণীর এই বৈশিষ্ট্যগুলো পেয়ে গেলাম। এটি তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমাদের পড়াটা অনেক স্পষ্ট হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। এইভাবে আমাদের রসায়ন বিজ্ঞানের সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি শুধু মূলগুলোর অবস্থানের উপর ভিত্তি করে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা হলো। এখন মূলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মূলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। একই গ্রুপের মূলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়, অর্থাৎ একই গ্রুপের যে মূলগুলো আছে তার ধর্ম বৈশিষ্ট্য একই রকম, এবং বাম দিক থেকে ডান দিকে গেলে মূলগুলো ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এটাও আরেকটা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আজকে এই পর্যন্ত ক্লাস করলাম, আগামী ক্লাসে তোমাদের আমি জানাবো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান। সেখানে কয়েকটি নিয়ম আছে, নিয়ম সম্পর্কে আমি তোমাদের বলে দেব। তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও যে আগামীকালে তোমাদের বাড়ির কাজ কি, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এই অবস্থান নির্ণয় করতে হলে নিয়ম 1 এবং নিয়ম 2 এবং নিয়ম 3, 3টি নিয়ম আছে। এই নিয়ম সম্পর্কে তোমাদের ধারণা দেব। তাহলে তোমরা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।